ক্লাস 12 আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে অনাক্রম্যতা আমাদের শরীরে রয়েছে তাদের মধ্যে আমরা আলোচনা করেছিলাম এর আগের দিন সহজাত অনাক্রম্যতা নিয়ে। আজকে আমরা অর্জিত অনাক্রম্যতা নিয়ে ক্লাসটা করব। তো অর্জিত অনাক্রম্যতা প্রথমত কাকে বলে না, সহজাতর ক্ষেত্রে আমরা দেখেছি যেটা আমাদের শরীরে অলরেডি রয়েছে, মানে কোনো একটা মানে কোনো যে বিভিন্ন ধরনের যে রোগ, সেই রোগগুলোকে আমাদের শরীর নিজে থেকেই ফাইট করতে শুরু করে বা আমরা জন্ম থেকেই সেই অনাক্রম্যতাটা নিয়ে জন্মাই। তো সেটাকে বলা হচ্ছে সহজাত। অর্জিতর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের কোনো একটা রোগ জীবাণু ঢুকলো এবং ঢোকার পর আমাদের শরীর নতুন করে একটা অনাক্রম্যতা তৈরি করলো, বা আমাদের বাইর থেকে কোনো একটা কোনোভাবে সেই অ্যান্টিবডিটা প্রয়োগ করা হলো, বা এই ধরনের যেগুলো জন্ম থেকে আমাদের শরীরে থাকে না, আমরা বড় হওয়ার সাথে সাথে আমরা সেটাকে অর্জন করি, তাকে বলা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। মূলত অর্জিত অনাক্রম্যতা দু ধরনের হয়। একটা হচ্ছে কোষভিত্তিক অনাক্রম্যতা, মানে কাজ অনুসারে দু ধরনের হয়, কোষভিত্তিক অনাক্রম্যতা, আর একটা হচ্ছে রসভিত্তিক অনাক্রম্যতা। তো এবার দেখো, কোষভিত্তিক অনাক্রম্যতার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে স্টেম কোষ থেকে এই অনাক্রম্যতাটা শুরু হয়। স্টেম কোষ থেকে এই অনাক্রম্যতাটা শুরু হয়, তারপর যেটা কোষভিত্তিক, তারপরে এই কোষগুলো লিম্ফোসাইটগুলো থাইমাস গ্রন্থিতে যায়, থাইমাস গ্রন্থিতে গিয়ে পূর্ণতাপ্রাপ্ত হয়, পূর্ণতাপ্রাপ্ত হওয়ার পর কি করে সে যে অ্যান্টিজেনগুলোকে ধ্বংস করে। এটা হচ্ছে কোষভিত্তিক অনাক্রম্যতা। রসভিত্তিক অনাক্রম্যতার ক্ষেত্রে কিন্তু এই থাইমাস গ্রন্থির কোনো জায়গা নেই, স্টেম কোষ থেকে উৎপন্ন হয় বি লিম্ফোসাইট, এবং তারপরে ভ্রূণের অস্থিমজ্জায় বা ভ্রূণের অস্থিমজ্জা থেকে অস্থিমজ্জায় পূর্ণতাপ্রাপ্ত হতে পারে বা সেখানেই থাকে, এবং এরপর সেখান থেকে এসে সে অ্যান্টিজেনগুলোকে ধ্বংস করে। তো আমরা এটা নিয়ে আরেকটু ডিটেলে পরে পড়ব। আপাতত এটা হচ্ছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কোষভিত্তিক অনাক্রম্যতা কাকে বলে বা কীরকমভাবে এই ব্যাপারটা হয়। প্রথমত যেটা অ্যান্টিজেন শরীরে প্রবেশ করলো, অ্যান্টিজেন প্রবেশ করার পর স্টেম কোষ থেকে কি হলো না, টি লিম্ফোসাইটগুলো থাইমাস গ্রন্থিতে গেল, থাইমাস গ্রন্থিতে গিয়ে সেগুলো পূর্ণতাপ্রাপ্ত হয়ে টি লিম্ফোসাইটের সৃষ্টি হলো। এরপর সেগুলো লসিকা গ্রন্থিতে আশ্রয় লাভ করবে, তার মানে থাকবে কোথায়, লসিকা গ্রন্থিতে গিয়ে থাকবে। এরপর কি হবে, এরপর যখন অ্যান্টিজেন কোনো একটা ঢুকলো তখন সেই অ্যান্টিজেনটা, ধরো আমি রংটা আলাদা করার চেষ্টা করছি, অ্যান্টিজেন, এটা একটা অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনটাকে কি করবে, আমরা জানি যে ম্যাক্রোফাজ কি করে না, অ্যান্টিজেনগুলোকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গিলে নেয়, নিজের শরীরের মধ্যে নিয়ে নেয়। তো এইবার এই ম্যাক্রোফাজ প্লাস অ্যান্টিজেন, এই পুরো যে জায়গাটা, এই পুরোটাকে ধ্বংস করবে কি, টি লিম্ফোসাইট কি করবে, এই ম্যাক্রোফাজ যেটা হচ্ছে তোমার অ্যান্টিজেন যুক্ত ম্যাক্রোফাজ, সেটাকে ধ্বংস করবে। কি কার মাধ্যমে ধ্বংস করবে, এটা হচ্ছে লিম্ফোকাইনিন উৎসেচকের সাহায্যে কি করবে, এই ম্যাক্রোফাজ যুক্ত অ্যান্টিজেনকে ধ্বংস করবে। কোষভিত্তিক অনাক্রম্যতা এইভাবেই কাজ করে। এরপর আমরা চলে যাব রসভিত্তিক অনাক্রম্যতা। রসভিত্তিক অনাক্রম্যতার ক্ষেত্রে কি হলো না, রক্তে অ্যান্টিজেন প্রবেশ করলো। অ্যান্টিজেন মানে আমরা অলরেডি জানি যেটা হচ্ছে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক বা আমাদের শরীরের বিজাতীয় যে বস্তু যার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় আমাদের শরীরে, তাকে বলা হয় অ্যান্টিজেন। তো রক্তে অ্যান্টিজেন প্রবেশ করলো, অ্যান্টিজেনের সাথে সরাসরি বি লিম্ফোসাইটের সংযুক্তি ঘটবে। এটা যদি অ্যান্টিজেন হয় তো এর সাথে বি লিম্ফোসাইটের কোষটা সংযুক্ত হবে। তো এইবার অ্যান্টিজেনের প্রভাবে বি লিম্ফোসাইটটা কোন কোষে পরিণত হবে, ব্লাস্ট কোষে পরিণত হবে। এইবার অ্যান্টিজেন, এটা যদি অ্যান্টিজেন হয় তাহলে কি হলো না, অ্যান্টিজেন এবং বি লিম্ফোসাইটের একসঙ্গে সংযুক্ত হয়ে ব্লাস্ট কোষ তৈরি করলো। ব্লাস্ট কোষ থেকে তৈরি হবে প্লাজমা কোষ।
বিভিন্ন ধরনের প্লাজমা কোষ তৈরি হবে। এইবার এই প্লাজমা কোষগুলো থেকে তৈরি হবে কি ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়াতে অ্যান্টিজেন ধ্বংস হয়ে যাবে। তার মানে কি রক্তে অ্যান্টিজেন প্রবেশ করলো, অ্যান্টিজেনের সাথে বি লিম্ফোসাইটের সংযুক্তি ঘটার পর বি লিম্ফোসাইট কোষটা ব্লাস্ট কোষে পরিণত হলো। এবার সেই ব্লাস্ট কোষ থেকে তৈরি হবে কি প্লাজমা কোষ। এই প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন সৃষ্টি হবে। এবার সেই ইমিউনোগ্লোবিউলিনের প্রভাবে অ্যান্টিজেনটা ধ্বংস হয়ে যাবে। এই হচ্ছে রসভিত্তিক অনাক্রম্যতা। তোমাদের বইতে রসভিত্তিক অনাক্রম্যতা এবং কোষভিত্তিক অনাক্রম্যতার পার্থক্য রয়েছে, দেখে নেবে। কোথাও অসুবিধে হলে আমাকে জিজ্ঞেস করবে। এই পার্থক্যটা কিন্তু প্রায়শই পরীক্ষাতে আসে। এরপর দেখো অর্জিত অনাক্রম্যতাকে আরও মানে তার উৎপত্তি অনুসারে বা তার মানে বিভিন্ন এই সক্রিয় অনাক্রম্যতা হচ্ছে মানে সক্রিয় অনাক্রম্যতা বলছি, অর্জিত অনাক্রম্যতা আবার তোমার দু ধরনের হয়। মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার দু ধরনের হচ্ছে। তো এটা হচ্ছে যে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা আর নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। সক্রিয় অর্জিত অনাক্রম্যতা আর নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। এবার দেখো সক্রিয় অর্জিত অনাক্রম্যতা কাকে বলছে। সক্রিয় অর্জিত অনাক্রম্যতা তাকে বলা হচ্ছে যেটা কি হচ্ছে না আমাদের শরীর নিজে তৈরি করে। আমাদের শরীর যে অনাক্রম্যতা নিজে তৈরি করে তাকে বলা হচ্ছে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। এটা আবার দু ধরনের হয়, প্রাকৃতিক এবং কৃত্রিম। প্রাকৃতিক কি না আমাদের শরীরে কোনো একটা অ্যান্টিজেন প্রবেশ করলো, সেই অ্যান্টিজেনটা প্রবেশ করার পর শরীর নিজে থেকেই একটা অ্যান্টিবডি তৈরি করলো। এটা হচ্ছে প্রাকৃতিক অনাক্রম্যতা। এটার ফলে যেরকম ধরো গুটি বসন্ত হলে উক্ত ভাইরাসের বিরুদ্ধে আমাদের শরীরে নিজে থেকেই অ্যান্টিবডির সৃষ্টি হয়। এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। তাহলে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা কি হবে না অ্যান্টিবডিটা তৈরির জন্য বাইরে থেকে কিছু একটা কৃত্রিমভাবে প্রবেশ করাতে হবে। যেরকম আমরা ভ্যাকসিন নেই বা টিকা, তো তার ফলে কি হয় না আমাদের শরীরে মৃত বা কমজোরি একটা ভাইরাস ঢোকানো হয়, যার বিরুদ্ধে আমাদের আমাদের শরীরের অ্যান্টিবডি সক্রিয় হয়ে যায়। তো এবার এই অ্যান্টিবডিগুলো কি করবে না পরবর্তীকালে যখন মানে ওই ভাইরাসটা পূর্ণভাবে প্রবেশ করবে তখন কিন্তু সেই আগেকার অ্যান্টিবডিটা কাজে লাগবে এবং সে কি করবে সেই রোগটাকে আর হতে দেবে না। তার মানে টিকাকরণকে কার আন্ডারে ফেলা যায়, কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতার মধ্যে ফেলা যায়। এরপর হচ্ছে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা কি না আমরা এতক্ষণ সক্রিয় অনাক্রম্যতা দেখলাম যেরকম ভাবে প্রাকৃতিকভাবে হোক বা কৃত্রিমভাবে হোক সেই অনাক্রম্যতা আমাদের শরীর নিজে থেকে তৈরি করছে। নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতার ক্ষেত্রে কি হবে না এটা আমাদের শরীর নিজে থেকে তৈরি করবে না, অন্য কোথাও থেকে আমাদেরকে অ্যান্টিবডিটা নিতে হবে। যেরকম প্রাকৃতিক, এটাও আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা আর কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। প্রাকৃতিকের ক্ষেত্রে যেরকম আমরা যখন মায়ের দুধ খাই ছোটোবেলাতে তখন তার মাধ্যমে মায়ের দুধের মাধ্যমে আইজিজি যে ইমিউনোগ্লোবিউলিনটা সেটা প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণে সঞ্চারিত হয়। এছাড়া আইজিএও রয়েছে যেটা মায়ের স্তন দুগ্ধ থেকে কোলোস্টামের মাধ্যমে আইজিএ অ্যান্টিবডিটা আমাদের শরীরে প্রবেশ করে। এগুলো হচ্ছে তার মানে কি মায়ের শরীর থেকে একটা অনাক্রম্যতা আমাদের শরীরে আসছে, এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। কৃত্রিমের ক্ষেত্রে আমরা কি দেখব না কৃত্রিমের ক্ষেত্রে দেখব কোনো মানে তোমার অন্য কোনো প্রাণীর শরীরে টিকা কোনো একটা অ্যান্টিজেন প্রয়োগ করা হলো। যেরকম ধরো সাপের বিষের ক্ষেত্রে যে আমরা অ্যান্টিভেনামটা নেই সেটা কি করা হয় না অন্য কোনো প্রাণীর দেহে সাপের বিষটাকে প্রবেশ করানো হয়। সেই অ্যান্টিজেনটার বিরুদ্ধে তার শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সেই অ্যান্টিবডিটাকে নিয়ে আমাদের শরীরে প্রবেশ করানো হয়। তার ফলে কি হয় না অ্যান্টিবডিটাকে শুধু আমরা নিলাম, অ্যান্টিজেনটা অন্যের শরীরেই থাকলো।
তো এই ধরনের অনাক্রম্যতাকে বলা হচ্ছে কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। এই গেল তোমাদের মোটামুটিভাবে অনাক্রম্যতার প্রকারভেদ। এরপর টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইটটা একটু আমরা দেখে নেব। টি লিম্ফোসাইট কোত্থেকে তৈরি হয়? স্টেম কোষ থেকে তৈরি হয়, থাইমাস গ্রন্থিতে পূর্ণতা প্রাপ্ত হয়। কাজ কি? কোষভিত্তিক অনাক্রম্যতা। প্রকারভেদ হেল্পার টি কোষ। হেল্পার টি কোষ কি না, এই ধরনের কোষ অ্যান্টিজেন ধ্বংসকারী প্রোটিন লিম্ফোকাইনিন তৈরি করে, যেটা হচ্ছে ম্যাক্রোফাজ আর অ্যান্টিজেনকে, যখন ম্যাক্রোফাজের সাথে অ্যান্টিজেনটা যুক্ত হয়ে যায় তখন সেই ম্যাক্রোফাজকে ধ্বংস করে। এছাড়াও হেল্পার টি কোষ কী করে না, এই বাকি 3 ধরনের যে টি কোষ দেখতে পাচ্ছি, কিলার টি কোষ, সাপ্রেসার টি কোষ এবং স্মৃতিধর টি কোষ, এই 3 ধরনের কোষকে সক্রিয় করতে সাহায্য করে হেল্পার টি কোষ। এরপর আসবো কিলার টি কোষ। কিলার টি কোষ কী করে না, এটা অ্যান্টিজেন ম্যাক্রোফাজের জন্য ওয়েট করে না, নিজেই জীবাণুকে ধ্বংস করে। পারফোরিন নামক ছিদ্র সৃষ্টিকারী প্রোটিন ক্ষরিত হয়, যেটা কি করে না, যে অ্যান্টিজেনটা ঢুকছে, যদি কোনো রোগ জীবাণু হয় তার যে পর্দাটা, বাইরের যে কোষ পর্দাটা, সেই কোষ পর্দাটাতে সরাসরি ছিদ্র তৈরি করে, তার ফলে ওই জীবাণুগুলি মারা যায়। এটাকে বলা হচ্ছে কিলার টি কোষ। এরপর আসছে কোথায়? সাপ্রেসার টি কোষ। তো এই কিলার টি কোষ এবং হেল্পার টি কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, এরা রোগ জীবাণুকে ধ্বংস করছে, একজন ম্যাক্রোফাজ এবং অ্যান্টিজেনের সংযুক্ত হওয়া অংশটাকে ধ্বংস করছে, আর একটা সরাসরি জীবাণুকে ধ্বংস করছে। তো এরা যাতে আবার শরীরে মানে এই ধ্বংস করতে করতে শরীরে যাতে মানে যে সুস্থ কোষগুলো বা সুস্থ অংশগুলো সেগুলোকে না ধ্বংস করতে শুরু করে, সেই জন্য সাপ্রেসার টি কোষ কী করে না, সাপ্রেসার টি কোষ এই হেল্পার টি কোষ এবং কিলার টি কোষকে সংযত রাখতে সাহায্য করে, মানে সীমাবদ্ধ করে দেয়, যাতে প্রাণীর নিজস্ব কলাকোষ না আক্রান্ত হয়। এরপর হচ্ছে স্মৃতিধর টি কোষ। স্মৃতিধর টি কোষ কী করে না, এই কোনো একটা ধরনের এই টি কোষগুলো বহুদিন বেঁচে থাকে, লসিকাতন্ত্রে সঞ্চিত থাকে। এরা কি করে না, প্রবিষ্ট রোগ জীবাণুর যে ঢুকেছে সেটা পরবর্তীকালে যদি ঢোকে তাহলে সেই অ্যান্টিবডিটাকে তাড়াতাড়ি তৈরি করতে সাহায্য করে। এই হচ্ছে টি লিম্ফোসাইট। এরপর হচ্ছে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট হচ্ছে উৎপন্ন হচ্ছে স্টেম সেল থেকে। এটাও দু ধরনের হয়, প্লাজমা কোষ আর স্মৃতিধর বি কোষ। তো প্লাজমা কোষ কী হয় না, প্লাজমা কোষ এই বি লিম্ফোসাইটগুলো বড় হয়ে বিভাজিত হয়, মানে স্টেম সেল থেকে যেগুলো উৎপন্ন হলো বি লিম্ফোসাইটগুলো, সেগুলো কি হচ্ছে না, বড় হয়ে বিভাজিত হচ্ছে এবং প্লাজমা কোষের ক্লোন গঠন করে, এবং এর থেকে প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডি সৃষ্টি হয়, এবং 3-4 দিন অ্যান্টিবডি ক্ষরণের পর কোষগুলো মারা যায়। আরেকটা হচ্ছে স্মৃতিধর টি কোষ। কিছু সক্রিয় টি কোষ প্লাজমা কোষে রূপান্তরিত না হয় স্মৃতিধর বা মেমোরির বি কোষ রূপে রূপান্তরিত হয়। এই কোষগুলো বহুদিন বাঁচে এবং রোগ মানে যে অ্যান্টিজেনটা প্রবেশ করলো তার স্মৃতিকে ধরে রাখে। পরবর্তীকালে যখন এই অ্যান্টিজেনটা আমাদের শরীরে প্রবেশ করে তখন এই কোষটা আবার নতুন করে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। তোমাদের বইতে বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইটের পার্থক্য রয়েছে, তোমরা একটু দেখে নেবে, কোথাও অসুবিধা থাকলে আমাকে জানাবে।